component. ওকে, আজকে আমরা সিআই ব্যাচ 24 এর ক্লাস শুরু করতেছি। আজকে ক্লাস হচ্ছে 16 নম্বর ক্লাস। ঠিক আছে, আজকে শেখানো হবে হচ্ছে লারাভেল কি বলে কোডিং নেটের ইনস্টলেশন। তো কোডিং নেটের ইনস্টলেশন সম্পর্কে বা কোডিং নেটের সম্পর্কে জানেন? কোডিং নেটের ফ্রেমওয়ার্ক, কোডিং নেটের একটা ফ্রেমওয়ার্ক, এটা তো জানেন নাকি? কোডিং নেটের ফ্রেমওয়ার্ক এটা একটা পিএইচপি ফ্রেমওয়ার্ক। হ্যাঁ, এটা একটা পিএইচপি ফ্রেমওয়ার্ক। যেমন আপনি নর্মাল একটা ওয়েবসাইট তৈরি করলে একটা ওয়েবসাইটের মধ্যে কি থাকে, ওই এইচটিএমএল সিএসএস দিয়ে, তারপরে বিভিন্ন এইচটিএমএল সিএসএস আর জাভা স্ক্রিপ্ট, এটা দিয়ে সব কিছু করা যায়। কিন্তু পিএইচপি লাগে। পিএইচপিতে কি করতে পারে, এইচটিএমএল সিএসএস জাভা স্ক্রিপ্ট, এটাতে সব আপনার ক্লায়েন্ট সাইডে, মানে ব্রাউজারে কাজ টাজ করতে পারবেন। আর যখন সার্ভারে যাবেন, যদি সার্ভার নিয়ে কাজ করতে চান বা ওই যে সার্ভার ডেটাবেস দিয়ে স্টোর করতে চান, হ্যাঁ, ডেটাবেসে স্টোর করেন বা সার্ভারে নিয়ে কাজ করেন, তখন আপনার লাগবে, পিএইচপি লাগবে। পিএইচপি আছে, এই পিএইচপির মাধ্যমে আপনি সার্ভারে ডেটা স্টোর করতে পারবেন, করতে পারবেন। এই পিএইচপির এমনি নর্মাল পিএইচপি তো আছে, পিএইচপি এখন ভার্সন চলে যাচ্ছে পিএইচপি 5, 6, এখন আছে হলো 7, মনে হয় 7.2, এটা হচ্ছে লেটেস্ট। এই জ্যাম্প যে আছে না, এই জ্যাম্পের ভিতরে মানে অটো দেওয়া থাকে, পিএইচপি দেওয়া থাকে, আপনি ভিতরে যা দেখতে পারবেন। এই এক্সপ্লোর করলে, যে এক্সপ্লোর করছিলাম না, এটার ভিতরে পিএইচপি দেওয়া থাকে, পিএইচপি থাকে, মাইএসকিউএল থাকে। এই জ্যাম্পের ভিতরে এখানে দেখবেন এই যে মাইএসকিউএল লেখা, এটা মাইএসকিউএল এর ফোল্ডার। তারপরে দেখবেন এই যে পিএইচপি লেখা, এই পিএইচপি, এটা হচ্ছে পিএইচপির ফোল্ডার, মানে সব পিএইচপি এটার মধ্যে আছে। আর কি পিএইচপির ভার্সন কত, এটা যদি জানতে চান তাহলে যে লোকাল হোস্টে যাবেন। লোকাল হোস্টে গেলে একটা হচ্ছে ড্যাশবোর্ড আছে, ড্যাশবোর্ড আছে অটো। এখানে তো ধরুন আমার এখানে আসতেছে না। আমি যদি লিখি ড্যাশবোর্ড, এই যে ড্যাশবোর্ড নিচে আছে। চলে গেছে। আর এটা হলো যে লোকাল হোস্ট পিএইচপি মাই অ্যাডমিন, এটা হচ্ছে হলো ডেটাবেস। আচ্ছা, ডেটাবেস স্টার্ট হইতে কতক্ষণ লাগে দেখি। এটা যে পিসি স্লো, তো এই জন্য এরকম করতেছে। সেটআপ দিতে হবে, ভালো করে সেটআপ দিতে হবে, করতে হবে। আর ফ্রেমওয়ার্ক লাগে কি জন্য? ফ্রেমওয়ার্ক লাগে হইতেছে ধরেন খুব সহজে একটা স্ট্রাকচারড ওয়েতে কাজ করা। এখন ওই যে বিভিন্ন আছে না, হ্যাকার আছে না, হ্যাকাররা কি, তারা হইতেছে ধরেন একটা জিনিস সম্পর্কে খুব বেশি ভালো জানে। ওরা জানে যে কোন জায়গায় কি আছে না আছে, কিভাবে কি করলে আমি মানে জিনিসটা নষ্ট করে দিতে পারি বা জিনিসটা ভালো করতে পারি, সবই জানে, এই জন্য ওদের হ্যাকার বলে। এখন ওই হ্যাকার থেকে বাঁচার জন্য বা এই ধরনের জিনিস থেকে বাঁচার জন্য আমার করতে হয়, এই একটা ফ্রেমওয়ার্ক দিয়েছে, পিএইচপি ফ্রেমওয়ার্ক। পিএইচপি ফ্রেমওয়ার্ক আছে, বিভিন্ন ফ্রেমওয়ার্ক আছে, বিভিন্ন ল্যাঙ্গুয়েজ, পিএইচপিতে একটা ল্যাঙ্গুয়েজ, ওই এই এরকম বিভিন্ন ল্যাঙ্গুয়েজ আছে। তো এরকম একটা ফ্রেমওয়ার্ক আছে, কোডিনেটর ফ্রেমওয়ার্ক, তারপর হচ্ছে ধরেন লারাভেল ফ্রেমওয়ার্ক, এরকম বিভিন্ন ফ্রেমওয়ার্ক। লারাভেলটার সাইজটা একটু বড়, এই যে বিভিন্ন ফাইল থাকে না ভিতরে, ওগুলো বড়। আর কোডিনেটরটা একটু ছোট, সাইজটাও ছোট, এজন্য ফাস্ট বেশি। আর লারাভেলটাও আছে, এক একটা এক এক কাজের জন্য বানাইছে, এক একটা এক এক জিনিসের জন্য বানাইছে। এখন আপনাদের আজকে শিখাইতে হবে কোডিনেটর। ঠিক আছে, ধরেন আমি এখন কোডিনেটর ইনস্টলেশন দেখাবো, তো আমি যাই কোডিনেটর সম্পর্কে করার জন্য। কোডিনেটর, ধরেন কোডিনেটর ডাউনলোড করব। এমনি তো নর্মাল পিএইচপিতে আপনি করতে পারেন, পিএইচপিতে করলে হইতেছে ধরেন ওই যে বললাম যে বিভিন্ন ধরনের ফাঁক ফোকর থাকে, ওগুলি ওরা ধরতে কষ্ট হয়। আর ফ্রেমওয়ার্ক থাকলে আপনার একটা স্ট্রাকচার ওয়েতে দিবে, যে বলে দিবে যে এটা করেন, এভাবে করলে আপনি জিনিসটা আপনি করতে পারবেন, একটা স্ট্রাকচার সিকিউর ওয়েতে যাইতে পারবেন, আর কোনো উল্টাপাল্টা হবে না। ঠিক আছে, অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং এর বেসিক মোটামুটি জানা আছে। পিএইচপি অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং, একটা ফ্রেমওয়ার্ক এই অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং এর উপর তৈরি করে, অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং এর উপর খুব বেশি নির্ভরশীল।
পিএইচপি যেটা পিএইচপির ভিতরে পিএইচপির মেইন বাইবেল তো বোঝেন, মানে মেইন বেসিক জায়গা কোন জায়গা থেকে আপনি সব পিএইচপি শিখতে পারবেন। পিএইচপি ডট নেট যেটা আছে এটাই সবকিছু দেওয়া আছে এটার ভিতরে। মানে এটা যদি যে ভালো জানে সে সবকিছুই পারে। পিএইচপি যত ফ্রেমওয়ার্কে আসুক, ফ্রেমওয়ার্ক তো আজকে একটা আছে, 2 দিন পর আবার আরেকটা আসবে, তারপর আরেকটা আসবে, মানে আপনি চেঞ্জ করতে পারবেন, নিজেই করতে ওইটা বুঝতে পারবেন যে কি হইতেছে না হইতেছে। ফ্রেমওয়ার্ক তো হইতেছে কি করবে, যে বলেন তাড়াতাড়ি কাজ করার জন্য আপনি একটা ওয়েবসাইট খুব তাড়াতাড়ি তৈরি করে দিতে পারবেন। কতগুলো ফ্রেমওয়ার্ক, যেমন লারাভেল আছে, লারাভেল হইতেছে আপনার কমান্ড লাইন আছে, কমান্ড লাইন সিস্টেম, অটো সিএমডি থেকে, সিএমডি আছে না, ওটা দিয়ে ধরেন কমান্ড দিবেন, অটো কোড জেনারেট হবে, অটো তৈরি করে দিবে। কোডিনেটরও আছে, ওখানেও আছে, ওখানেও ইনস্টল করা যায়, ওখানে সিস্টেম করা যায়। লারাভেলে যেমন বেশি কমান্ড লাগে বেশি একটু, আর কোডিনেটর জাস্ট খালি আপনি যাবেন আর করবেন। এই যে কোডিনেটর দেওয়া আছে, এটা কোডিনেটর ভার্সন হইতেছে এখন আছে বর্তমানে 3 পয়েন্ট+, হ্যাঁ, আর আগে ছিল 2। পার্থক্য কি এই সমস্ত আছে, এই ভিতরে কিছু বাগ টাগ থাকে ওগুলো ঠিকঠাক করে, ঠিক আছে। এখন ধরেন আপনার কোডিনেটর, এই যে জাস্ট খালি ডাউনলোড করবেন কোডিনেটর, ডাউনলোড হইতেছে, এই যে হয়ে গেল, কারণ মাত্র জিপ 2.6 MB। আর লারাভেল থেকে ইনস্টল করতে এই যে কমান্ড লাইনের মাধ্যমে আনতে হয়, কম্পোজারের মাধ্যমে। কম্পোজার কি জানেন, এটা মানে ডিপেন্ডেন্সি ম্যানেজার, কম্পোজার। এই কম্পোজারের মাধ্যমে আপনি ধরেন বিভিন্ন প্যাকেজ দেওয়া থাকে, যেমন এই যে লারাভেলের প্যাকেজ, কোডিনেটরের প্যাকেজও বিভিন্ন প্যাকেজ আছে, ওই সমস্ত প্যাকেজ আপনি যদি চান ওই কমান্ড লাইনে কম্পোজারের মাধ্যমে করতে পারবেন। জাস্ট কম্পোজার বলবেন যে কম্পোজার রিকোয়ার এইটা, কম্পোজার রিকোয়ার এইটা, বা এরকম ওটা দিলে অটো এরকম আসা পড়বে। এই যে কোডিনেটর, এটা আগেরটা যে 3.6 ছিল, এখন 3.7 ডাউনলোড করলাম, আর এক্সট্রাক্ট করি, এক্সট্রাক্ট অল। আচ্ছা কই এক্সট্রাক্ট করব, সি ডাউনলোডস, আচ্ছা আমার তো এটা রাখতে হবে, প্রজেক্ট তৈরি করবো তো একটা প্রজেক্ট, তাহলে প্রজেক্টটা জ্যাম্প 2, যে বিভিন্ন জ্যাম্প ইনস্টল করছে তো অনেকগুলি জ্যাম্প, এটার ভিতরে জ্যাম্প 2 এখন চলতেছে, এই জন্য একসাথে কয়েকটা জ্যাম্প চালানো যায় নাকি আমি ঠিক মতো জানি না, তো আমি বেশি একটাই চালাই। যেমন এই যে এখন একটা চলতেছে, এই জ্যাম্প 2 এর htdocs এ গেলাম, তারপরে এইখানে সিলেক্ট করলাম, এইখানে রাখবো, এক্সট্রাক্ট করলাম, দেখি হয় নাকি। এক্সট্রাক্ট করার পর হয়তো বা ফাইলের সাইজ বাইরে যাবে একটু, ওই যে দেখাইতেছে 11 MB আছে, ওই যে ফাইলের সাইজটা এক্সট্রাক্ট করার কারণে এরকম হইতেছে, আসলে 11 MB দেখাইতেছে। ওর মধ্যেও আবার একটা আছে, মানে কোডিনেটরের ডকুমেন্টেশন, মানে কোন জায়গায় কিভাবে কি করতে হয় সবকিছু লেখা আছে, ওই পিএইচপির মতো, পিএইচপি ডকুমেন্টেশন যেরকম এরকম কোডিনেটর ডকুমেন্টেশন আছে, ওই ডকুমেন্টেশনটা সাইজটার জন্য একটু বড় হয়েছে, ওইটা আপনি পুরো ফোল্ডারটাও ডিলিট করে দিতে পারেন, ফোল্ডারটা ডকুমেন্টেশন ফোল্ডারটা যদি ডিলিট করে দেন তাহলে আবার দেখবেন আরো ছোট হয়ে গেছে। আর বেশিরভাগ করতে করতে ওই পরে গিয়ে ওই ফোল্ডারটা ডিলিটই করে দেয় অনেকে, কারণ ডকুমেন্টেশন তো দরকার নাই, ওই ডকুমেন্টেশনের কারণে সাইজটা বড় হয়ে যায় প্রজেক্টের, এই জন্য। ওটা এক্সট্রাক্ট হইতেছে। আচ্ছা ধরেন এই যে এই হলো ডকুমেন্টেশন, এই ওয়েবসাইটে যায় আপনি ডাইরেক্ট ডকুমেন্টেশন দিতে পারেন, আর এটা হচ্ছে যে ওই লোকাল হোস্টের মাধ্যমে যে ডকুমেন্টেশনের ভিতরে যাইতে পারেন। Read the user guide online. থাকে এরকম লোকাল হোস্টে যা কিছু লাগে সব এখান থেকে শিখতে পারবেন। সবকিছুর একটা বেসিক জায়গা থাকে না, কারণ এই কোডিংটা যারা বানাইছে তারা ভালো করে জানে যে কিভাবে, পিএইচপি যারা বানাইছে তারা জানে পিএইচপি কিভাবে ঠিকমতো রাখলে ভালো হবে, কোডিনেটর যারা বানাইছে তারা জানে, এই জন্য এটাই হলো বেসিক। কোডিনেটর সম্পর্কে জানতে হলে এই ওয়েবসাইটটা হলো বেশি ইম্পর্টেন্ট, আপনি যা কিছু চান এখান থেকে শিখবেন।
ধরেন ওয়েলকাম টু কোডিগনেটর, কোডিগনেটরে গেলাম। এই যে সাথে সাথে এসে পড়ছে ইনস্টলেশন ইনস্ট্রাকশন, কিভাবে ইনস্টল করতে হয়। জাস্ট আনজিপ করবেন, তারপরে যে আপলোড করবেন, তারপরে এই সমস্ত বেসিক জিনিস, তার ডেটাবেস তৈরি করবেন আর ডেটাবেস থেকে কানেক্ট দিতে হবে। আচ্ছা, এটা হয়ে গেছে। HTDocs এ আসলাম, এই যে কোডিগনেটর 1.7, ঠিক আছে। এটা ধরেন, হ্যাঁ এটা ইয়ে HTDocs এ সেটআপ তো দেওয়া না, জাস্ট প্রজেক্টটা খালি কপি করে এখানে রাখবেন, হয়ে গেল। এটাই ইনস্টলেশন, এই যে সবচেয়ে সহজ, এজন্য তো সবচেয়ে সহজ, সবচেয়ে সহজ, সবচেয়ে ফাস্ট। জাস্ট কপি করলেন, এই প্রজেক্টটা হয়ে গেল। আর কিছু না। এখন ধরুন রিনেম করলাম, নিজের প্রজেক্টে যদি যে কোনো নাম দেন, যা তৈরি করবেন ওইটি প্রজেক্টের নাম দেবেন, ওইটাই হয়ে গেল। ধরেন CI ব্যাস হইতেছে 24, নাম দিয়ে রাখলাম, ঠিক আছে। এখন ধরেন এটা তো হয়ে গেল। এখন আমার এই প্রজেক্টটা ওপেন করতে হবে। আমি লোকাল হোস্টে যাই, এই যে লোকাল হোস্টে, আচ্ছা লোকাল হোস্টে ক্লিক করে এই লোকাল হোস্ট, এইখানে এই যে CI24 এসে পড়ছে, ক্লিক করলাম, এই দেখেন এসে পড়ছে, এই ইনস্টলেশন হয়ে গেছে। এটা কোডিগনেটর ইনস্টলেশন। আপনার কোডিগনেটর প্রজেক্টের ভিতরে ঢুকে গেছেন, এই ফ্রেমওয়ার্ক চলতেছে এখন। এখন আপনি ভিতরে যা চেঞ্জ করবেন সব এখানে আস্তে আস্তে অটো আসতে থাকবে, ঠিক আছে। এটাই হলো ইনস্টলেশন, কোডিগনেটর ইনস্টলেশন। কত সহজ। আচ্ছা, এখন এই যে একটু তারপরে ধরেন এখন প্রজেক্টটা আমি নেটবিনস দিয়ে ওপেন করি। এই পিসিটা সেটআপ দেব, এই পিসিটা সেটআপ দিলে ভালো হবে। এটা তো মনে হয় ভালোই, সাউন্ডটাও ভালো আছে। কিছু কিছু ল্যাপটপ আছে আবার সাউন্ড খারাপ। এই যে এখানে কোনো জায়গায় একটা ল্যাপটপ ছিল, মানে খুব খারাপ সাউন্ড, নষ্ট হয়ে গেছে। এই জন্য ফ্রেমওয়ার্ক শেখার আগে সবার প্রথমে আগে PHP, যেহেতু এটা হলো PHP ফ্রেমওয়ার্ক, এই জন্য আগে PHPটা ভালো করে জানতে হয়। ভালো বলতে এখন ভালো তো শেষ নেই, এই ভালো তো বলতে শেষ নেই, তাও বেসিক ধরো, বেসিকটা তো আছে, সবকিছু সম্পর্কে একটা বেসিক ধারণা লাগে না, ওই বেসিকটা শিখবেন। ওই যে মেইন তো আছে, ইন্টারনেট আছে, ইন্টারনেটে সার্চ দিবেন, কিভাবে বেসিকটাকে জানা যায়। টিউটোরিয়ালের তো অভাব নেই, এটা সেটা দেখবেন, শিখবেন। কারণ এটা না শিখলে PHP, ওই যে অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং, এই ফ্রেমওয়ার্কগুলি বেশিরভাগ অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং এর উপর বেস করেই এগুলো তৈরি করে। অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং কি, জাস্ট একটা ক্লাস, একটা ক্লাস থাকে, ক্লাসের ভিতরে বিভিন্ন প্রপার্টি থাকে, প্রপার্টি আর বিভিন্ন মেথড, মেথড বা ফাংশন, ফাংশনগুলি ওই মেথড নাম দিয়েছে নতুন। ক্লাস বলতে বোঝায় ধরেন যেমন আমি পুরোটাই একটা ক্লাস, ঠিক আছে। আমি পুরোটাই একটা ক্লাস, আমার বিভিন্ন অ্যাট্রিবিউট আছে, ধরেন এই চুলটা এরকম, গায়ের রং এরকম, শার্ট এরকম, এগুলো এক একটা অ্যাট্রিবিউট, কি বলে অ্যাট্রিবিউট না, প্রপার্টি, প্রপার্টি, ঠিক আছে। আর ধরেন আমি হাঁটতে পারি, আমি হাঁটতে পারি, এটা একটা মেথড বা ফাংশন। আচ্ছা, এখন একটা প্রজেক্ট তৈরি করব নতুন, এটা হলো PHP প্রজেক্ট তৈরি করব, এক্সিস্টিং সোর্স দিয়ে। আচ্ছা, এক্সিস্টিং সোর্স দিলাম। আচ্ছা, নেক্সট। আচ্ছা, সোর্স ফোল্ডার, সোর্স ফোল্ডারটা দেখায় দেন। কি হলো?
পিসির অবস্থা ভালো না। এই যে আসছে। আচ্ছা, এই যে CI24 সিলেক্ট করলাম, ওপেন। এই CI24 প্রজেক্টটা পাওয়া গেল। এই প্রজেক্টটা এখন ওপেন হবে। PHP ভার্সন 5.4 দেওয়া। আর জ্যাম্প কত চলতেছে? আচ্ছা, জ্যাম্পের PHP ভার্সন এটা ওই যে ইয়ের থেকে দেখতাম, ড্যাশবোর্ডটা আসলে তখন হয়তো। আচ্ছা, PHP 5.4 চলবে, সমস্যা নেই। 5 পয়েন্ট এখানে দেখাইতেছে 5.6 লাস্ট পর্যন্ত আছে। আচ্ছা, 5.6 দিলাম। আর এত মেটা ডেটা এগুলি সব আসবে। এটা যে বিভিন্ন মানে এই যে লেখা কি PHP ভার্সন, কোন ভার্সন আপনি ইউজ করবেন এটা জাস্ট দেখা দিতেছেন। বেশি ভালো না, মানে PHP 5.6 এ কিছু জিনিস ছিল, PHP এখন তো চলতেছে PHP 7। PHP 7 এ কি করছে, জাস্ট ওই PHP 5 এর থেকে হয়তো বা কিছু জিনিস নতুন তৈরি করছে বা নতুন কিছু অ্যাড করছে। আরও এই সময় হ্যাঁ, আপনি এখন যে PHP ফ্রেমওয়ার্ক কিছু কিছু প্রজেক্ট আছে যেগুলো ধরেন PHP 5.6 দিয়ে তৈরি করছে, ওটা তো আর 7 এ ঝামেলা করবে। হুম, লেটেস্টটা, হ্যাঁ লেটেস্টটা দিলেও হবে। এখন লেটেস্টটা দিলে হবে, কারণ এখন তো ভিতরে কোনো কিছুই নেই, ভিতরে কোনো প্রজেক্ট নাই, কিছু নাই। যেমন ওই প্রজেক্টটা তৈরি করছেন, একটা প্রজেক্ট তৈরি করছেন, ওটা দিয়ে ওটা তৈরি করছেন PHP 5.6 এ। হ্যাঁ, 5.6 এ তৈরি করছেন, পরে জ্যাম্প ইনস্টল করছেন, আর ওখানে দিয়েছেন PHP হইতেছে 7। তখন দেখবেন যে প্রজেক্টটা ওপেন করার পরে চালাইতেছেন কিছু, হঠাৎ করে দেখবেন এক জায়গায় সমস্যা করব, বুঝতে পারবো না ওই এই আর কিছু না। আর যেহেতু এখন কোনো মানে প্রজেক্টটা তো পুরো খালি, এখন তো কিছু নাই, সেই জন্য জাস্ট এইভাবেই চলবে। এই যে আইসা পড়ছে, এই যে CI24 নাম, আর হচ্ছে এটা হলো সোর্স ফাইলস এখানে আছে। এটা হচ্ছে কোঅর্ডিনেটরের ফ্রেমওয়ার্কের স্ট্রাকচার এটা। অ্যাপ্লিকেশন ফোল্ডার থাকে, সিস্টেম ফোল্ডার থাকে, ইউজার গাইড থাকে, ঠিক আছে। আপনার যত এই যে ইউজার গাইডটা, এটা হচ্ছে সেই ইউজার গাইড। আপনি যদি এখন ধরেন আমি এর মধ্যে যাই, এই যে আমাদের প্রজেক্টটা চলতেছে, যদি রিফ্রেশ দেই, ঠিক আছে। এখন এইখানে আমি লিখলাম ইউজার গাইড। বানান ভুল হয়েছে নাকি? প্রজেক্ট গাইড, এই যে ইউজার গাইড, GUIDE, GUIDE, এই যে ইউজার গাইড। ওই যে সেই অনলাইনে যেটা ছিল ওইটারই একটা ভার্সন, লোকাল হোস্টের ভার্সন, ঠিক আছে। আপনি যা লাগবে এখান থেকে শিখবেন, এখান থেকে দেখবেন ইনস্টলেশন কিভাবে করে, স্টার্ট করে কিভাবে, ঠিক আছে। এখন প্রজেক্টটা স্ট্রাকচারটা দেখি কিরকম করে থাকে, ফোল্ডার কিভাবে থাকে, কোন জায়গায় কাজ করতে হবে। এই অ্যাপ্লিকেশন ফোল্ডারের ভিতরেই যত কাজ, বেশিরভাগ কাজ এই অ্যাপ্লিকেশন ফোল্ডারের ভিতরেই করতে হয়। আর এই সিস্টেম ফোল্ডারের ভিতরে সিস্টেমের ইনফরমেশন থাকে, এই কোঅর্ডিনেটর সিস্টেমের, মানে আমি যতটুকু বুঝি এভাবে বুঝাইতেছি, ঠিক আছে। আর এই অ্যাপ্লিকেশন ফোল্ডারের ভিতরে গেলাম, এইখানে এই যে ক্যাশ ফোল্ডারটা থাকে, মানে যে কোঅর্ডিনেটরের ক্যাশ মেমোরি কিছু রাখে, ক্যাশ মেমোরি তাড়াতাড়ি লোড করার জন্য। কনফিগ ফোল্ডার মানে কোঅর্ডিনেটরের কনফিগারেশন, যেটা আপনি চেঞ্জ করতে পারবেন, এই কনফিগারেশন ফোল্ডার। আচ্ছা, এটা আগে দেখে নি, বেসিক মানে বাইরে থেকে দেখতেছি কি কি থাকে। এই ক্যাশ থাকে, কোঅর্ডিনেটর কনফিগ ফাইল থাকে, কনফিগ ফোল্ডার থাকে, মানে কনফিগারেশন থাকে এখানে, কন্ট্রোলার। ও আচ্ছা, মডেল ভিউ কন্ট্রোলার সম্পর্কে জানেন? হ্যাঁ, আচ্ছা আচ্ছা। মানে একটা ফ্রেমওয়ার্কের বিভিন্ন আছে, স্ট্রাকচার আছে, মডেল ভিউ কন্ট্রোলার মেথড
ইউজ করে। আরও আছে, আরও বিভিন্ন সিস্টেম আছে, এমভিসি, এমভিভি, এমসিভি, এরকম বিভিন্ন আছে। স্যার ভালো বলতে পারবো, আমি যতটুকু জানি মানে এখানে হইতেছে এমবিসি, মডেল ভিউ কন্ট্রোলার ফলো করে। মডেল মডেল হইতেছে কোনটা? মডেল হইতেছে যেটা ডেটাবেসের সাথে কানেক্ট করবে, বুঝছেন? আপনি ডেটাবেস থেকে তথ্য নিয়ে আসবেন, ডেটাবেসে একটা ডেটাবেসের থেকে তথ্য নিয়ে আসতে হলে মডেল ইউজ করতে হয়। আর ভিউ হইতেছে আপনার জাস্ট আপনি যেটা যে পেজটা ভিউ করতেছেন এটা হইতেছে ভিউ। আর কন্ট্রোলার হইতেছে এই এই যে ভিউ যা দেখতে চাইতেছেন, আর হইতেছে মডেল ডেটাবেসের সাথে ইন্টারঅ্যাক্ট করা, ওইটাছে সবকিছু কন্ট্রোল করে, এজন্য নাম দিচ্ছে কন্ট্রোলার। এটার ভিতরে সব সিস্টেমটা থাকে। ধরেন আপনার এই কন্ট্রোলার কি করবে, ধরেন আপনার ডেটাবেসের সাথে এখন বললেন যে আপনি মডেল কি করে, যে ডেটাবেস থেকে তথ্য নিয়ে আসে। আপনি কন্ট্রোলের মধ্যে বলবেন যে আপনি বলে দেবেন যে এই মডেল ওই ডেটাবেস থেকে নিয়ে আসো তথ্য, এরকম, ঠিক আছে? আবার ধরেন ওই সব কন্ট্রোলারের ভিতরেই, মানে কন্ট্রোলার মানে কি, সব কন্ট্রোল করতেছে। আপনি বলবেন যে এই ভিউটা লোড করো, এই ভিউটা লোড করো, ওই মডেল থেকে তথ্য নিয়ে আসো। মডেল মানে হইতেছে ডেটাবেস, ডেটাবেস থেকে তথ্য নিয়ে আসো, এই কন্ট্রোলারের মধ্যে বলে দিবেন। তারপরে এই ভিউটা লোড করো, এইরকম। তারপর ওইটার ভিতরে বিভিন্ন ইফ এলস দিবেন, যে এটা যদি হয় তাহলে এটা করো, এটা করো, এরকম বিভিন্ন কন্ডিশন দিবেন। সব এই কন্ট্রোলারের মধ্যে বেশিরভাগ জিনিস। আচ্ছা, তারপরে এই কোর, কোর একটা ফোল্ডার আছে, কোর ফোল্ডারের মধ্যে মানে আরো আহ, এই মানে এই কন্ট্রোলার এই যে বিভিন্ন হেল্পার আছে না, হেল্পার কি করে, হেল্পার হইতেছে জাস্ট হেল্প করে। হেল্পার হইতেছে ধরেন একটা মানে হেল্পার। আর একটা জিনিস আছে লাইব্রেরি, এই যে লাইব্রেরি, লাইব্রেরি হইতেছে ওই যে অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং এর যে ক্লাস বললাম, ক্লাস, এই ক্লাসগুলি থাকে এখানে। লাইব্রেরি হইতেছে পূর্ণ, পূর্ণ মানে হইতেছে এটার কোনো এরকম না যে আপনি সরাসরি কল করতে পারবেন না, সরাসরি কল করতে পারবেন না। এটা হলো অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং এর এই কি বলবো নিয়ম। এই লাইব্রেরিটা পূর্ণ থাকে। আর কোর যেটা হেল্পার থাকে, যে হেল্পার হইতেছে জাস্ট একটা ফাংশন, এটা আপনি ডাইরেক্ট কল করতে পারবেন, ঠিক আছে? এই হেল্পার লাইব্রেরি এগুলো হইতেছে আপনার মানে যে এই কোঅর্ডিনেটর ফ্রেমওয়ার্কটা চালানোর জন্য বিভিন্ন ধরনের ফাংশন আপনি এখানে ইউজ করতে পারবেন। এই লাইব্রেরি কি, হেল্পার কি, তারপরে যে ল্যাঙ্গুয়েজ আছে, এই থার্ড পার্টি বিভিন্ন থার্ড পার্টি প্যাকেজ ইউজ করলেন, সেই সমস্ত প্যাকেজ এখানে থাকে। আর এটা হইতেছে ভিউ, এই ভিউ, আর হইতেছে মডেল, আর হইতেছে কন্ট্রোলার। এই তিনটা জিনিস খুবই ইম্পর্টেন্ট জিনিস। এই তিনটা জিনিসের মধ্যে খালি আপনি ই করতে থাকবেন, কাজ করতে থাকবেন। ভিউতে কি করবেন, ভিউ লোড করাবেন, পেজ তৈরি করবেন, পিএইচপি ফাইল তৈরি করবেন, পিএইচপি ভিউ লোড করবেন যে এই জিনিস দেখা যাবে। আর মডেলে কি করবেন, মডেল হইতেছে জাস্ট একটা মডেল ক্রিয়েট করবেন। মডেল মানে কি, একটা ক্লাস, একটা ক্লাস তৈরি করবেন যেটা কি করবে, ডেটাবেস থেকে তথ্য নিয়ে আসবে। আর কন্ট্রোলার, কন্ট্রোলার হইতেছে ওই যে কন্ট্রোল করবে যে আমার কখন কি দরকার পড়তেছে, আমার দরকার পড়তেছে এখন মডেল থেকে তথ্য, ডেটাবেস থেকে তথ্য নিয়ে আসা বলবেন। তারপরে বলবেন যে ভিউ লোড করানো, এই সমস্ত, ঠিক আছে? আর এই সব কিছু মডেল কি, ভিউ কি, কন্ট্রোলার কি, এই যে লাইব্রেরি কি, কি কি লাইব্রেরি আছে, কি কি ভিউ কি বলে হেল্পার, কি কি হেল্পার আছে, এই সব কিছু এইখানে আছে, এই যে এটার মধ্যে। এটা তো লোকাল হোস্টের ডকুমেন্টেশন, ঠিক আছে? আর যদি অনলাইনে যান, ওই যে অনলাইনে যেটা দেখালাম এটাই। এই কোঅর্ডিনেটর কি, কেন কোঅর্ডিনেটর ব্যবহার করবেন, কার জন্য কোঅর্ডিনেটর, সব কিছু এখানে লেখা আছে, পরে পরে বুঝতে হবে কেন কোঅর্ডিনেটর ব্যবহার করবেন। আরো তো ফ্রেমওয়ার্ক আছে, কেন ওইটা ব্যবহার করবেন না। টিউটোরিয়াল আছে, ইন্টারনেটে টিউটোরিয়াল আছে, ওই টিউটোরিয়াল দেখবেন, অভাব নাই তো। যদি পড়তে না ভালো লাগে, ওই যে ইউটিউবে টিউটোরিয়াল দেখবেন। হ্যাঁ, জন্য তো বললাম যে যদি বুঝতে না ভালো লাগে তাহলে ওই যে ইউটিউবে টিউটোরিয়াল দেখবেন, এখান থেকে টিউটোরিয়াল দেখবেন, শিখবেন, বুঝবেন। তারপরে স্যার আছে, স্যার ডাইরেক্ট বলে দিবেন যে স্যার এটা বুঝতেছি না, একটু এই মেসেজ দিয়ে দিলেন, স্যার ওইটা সম্পর্কে বেশি আছে, যে স্কাইপিতে আছে, খুব দরকার পড়লে তখন বলতে পারবেন, বা ওই যে গ্রুপের মধ্যে ই করে দিতে পারেন, স্যার তো কমেন্ট করে। তো ম্যাডাম আছে, ম্যাডামরে জিজ্ঞেস করবেন।
পড়তে না ভালো লাগলে ওই যে বললাম ইউটিউবে টিউটোরিয়াল আছে, এই টিউটোরিয়াল আছে, ওই টিউটোরিয়াল থেকে শিখবেন। আর টিউটোরিয়াল দিয়ে তো সবকিছু শেখা যায় না, এই জন্য তো স্যার লাগে। হ্যাঁ হুম হ্যাঁ হ্যাঁ আচ্ছা এটা গেল। আচ্ছা ইনস্টলেশন তো আমরা করলাম, ইনস্টলেশন হলো, তারপরে আর কি করা যায় দেখেন, আপগ্রেড করা যায়। আপগ্রেড করে কিভাবে, কোঅর্ডিনেটর ডাইরেক্ট এখান থেকে ডাউনলোড করতে পারবেন। তারপর ট্রাবল শুটিং আছে, কোঅর্ডিনেটর ওভারভিউ, কোঅর্ডিনেটর স্টার্ট করবেন কিভাবে, গেটিং স্টার্ট, এই যে স্টার্ট ইনস্টল করলাম, এই যে আমরা ইনস্টল করছি কোঅর্ডিনেটর ইনস্টল করার পরে তারপর যে ক্লাস রেফারেন্স, হেল্পার, এই সমস্ত সম্পর্কে একটু দেখলাম। এই যে কোঅর্ডিনেটর একটা ফ্রি, তারপরে অ্যাপ্লিকেশন ইজ অ্যান অ্যাপ্লিকেশন ফ্রেমওয়ার্ক, ফ্রেমওয়ার্কও কিন্তু আবার আরও স্পেসিফিকলি বলে দিচ্ছে এটা একটা অ্যাপ্লিকেশন ফ্রেমওয়ার্ক, অ্যাপ্লিকেশন ক্রিয়েট করা যায়। কোঅর্ডিনেটর ইজ ফাস্ট, কোঅর্ডিনেটর ইউজ এমভিসি, মডেল ভিউ কন্ট্রোলার। মডেল কি করে, ডেটাবেস থেকে তথ্য নেয়, ভিউ হইতেছে ভিউ করাবেন, লোড করাবেন, যা পেজে ব্রাউজারে দেখা যাবে। আর কন্ট্রোলার হইতেছে সব কন্ট্রোল করবে, আপনি বলে দিবেন যে মডেল থেকে এটা নাও, ভিউ লোড করো, যদি এটা হয় তাহলে ওইটা করো, ইফ এলস দিবেন, সব এই সমস্ত এই জায়গায়। একটা ক্লিন ইউআরএল তৈরি করে, ক্লিন ইউআরএল মানে যে এরকম ধরনের ক্লিন ইউআরএল তৈরি করতে পারে কোঅর্ডিনেটরের মাধ্যমে। এক্সাম্পল ডট কম, নিউজ, আর্টিকেল, আর্টিকেল কত নাম্বার আর্টিকেল হবে, আপনি এইভাবে করে ডিফাইন করে দিতে পারবেন। আচ্ছা তারপর আর কি আছে, এটা কি, কোঅর্ডিনেটর ইজ ফুল রেন্ডার লাইব্রেরি, লাইব্রেরি আছে এনেবল দ্য মোস্ট কমনলি নিডেড ওয়েব ডেভেলপমেন্ট টাস্ক লাইক অ্যাক্সেসিং ডেটাবেস, সেন্ডিং ইমেল, ইমেল তো সেন্ড করতে পারবেন, ভ্যালিডেশন করতে পারবেন, মেনটেনিং সেশন, সেশন মেনটেন করতে পারবেন। সেশন কি, যেটা হইতেছে মানে হিস্টোরিতে থাকে, ব্রাউজারের হিস্টোরিতে থাকে, যেটা সেশন আর কুকির মধ্যে স্পেসিফিক কিছু পার্থক্য আছে, ঠিক আছে। ধরেন আপনি সেশনের মধ্যে ইউজারের নাম স্টোর করে রাখলেন, বা ইউজারের আইডি করে রাখলেন সেশনের মধ্যে, যে এই ইউজারের আইডি যদি এটা থাকে তাহলে এই পেজ লোড করো, আর যদি ইউজারের আইডি না থাকে তাহলে ওনার সাইন ইন পেজে নিয়ে যাও, এরকম। এই সব সব সেশনের মধ্যে রাখতে পারবেন। আবার সেশনের বেশি জিনিস রাখলেও মানে এটা ভারী হয়ে যায়, পেজটা ভারী হয়ে যায়, লোড হইতে সময় লাগে, এই জন্য সেশনে কম জিনিস রাখে। এই ধরেন ইউজারের আইডি রাখে বা ইউজারের নাম রাখে, যে যদি ইউজারের নাম এটার সাথে মিলে তাহলে এই কাজটা করতে পারবে, নাহলে এটা করতে পারবে না। আপনি কন্ট্রোলারের মধ্যে এরকম করে বলে দিতে পারবেন, কন্ট্রোলের মধ্যে বলতে পারবেন, ভিউয়ের মধ্যে বলে দিতে পারবেন যে এই সেকশনটা দেখাও, যদি ইউজার আইডি থাকে, সেশনের ইউজার আইডি থাকে তাহলে এই সেকশনটা দেখাও, এটা দেখাও না, এরকম। এই যে ইমেজ ম্যানিপুলেট করা যায়, ওয়ার্কিং উইথ এক্সএমএল আর্টস পিসি ডেটা, এটা তো আমিও জানি না। আচ্ছা এক্সটেন্সিবল, এই যে কোঅর্ডিনেটর ইজ এক্সটেন্সিবল মানে এক্সটেন্ড করা যায়, বিভিন্ন ধরনের প্যাকেজ ইউজ করতে পারবেন, থার্ড পার্টি প্যাকেজ আছে না, ওই যে লারাভেলের বিভিন্ন প্যাকেজ আছে, ওই সমস্ত প্যাকেজও আপনি ইউজ করতে পারবেন। আপনি তারপরে আছে নোড মডিউল আছে, মানে যে এনপিএম, নোড প্যাকেজ ম্যানেজার, যেটা এই যে নোড জেএস, জাভাস্ক্রিপ্ট ফ্রেমওয়ার্ক যেগুলি, সে সমস্ত জাভাস্ক্রিপ্ট ফ্রেমওয়ার্ক এখানে ইউজ করতে পারবেন। একটা ফ্রেমওয়ার্কের ভিতর আরেকটা ফ্রেমওয়ার্ক ইউজ করতে পারবেন, কত এক্সটেন্সিবল, কত এক্সটেন্স করা যায়, বলো না। আপনি নতুন নতুন ডিজাইন ইউজ করতে পারবেন, এই জন্য তো এক্সটেন্সিবল বলছে। আপনার সব ধরনের ফ্লেক্সিবিলিটি দিছে, কিন্তু একটা স্ট্রাকচারের মধ্যে দিছে, বলে দিছে যে আপনি এতটুকু করতে যা ইচ্ছা করতে পারবেন, কিন্তু এতটুকুর মধ্যে করলে, আপনার এই সিস্টেমে করলে, এটার পরে এটা করলে আপনার ওয়েবসাইটটা সিকিউর থাকবে, কেউ নষ্ট করতে পারবে না বা ই করতে পারবে না, হ্যাকিং করতে পারবে না, এই সমস্ত। আচ্ছা কোঅর্ডিনেটর ডু নট রিকোয়ার টেমপ্লেট ইঞ্জিন,
ওই যে টেমপ্লেট ইঞ্জিন আছে এক ধরনের, টেমপ্লেট ইঞ্জিন ধরনের, যেমন লারাবেলা আছে একটা টেমপ্লেট ইঞ্জিন আছে, ব্লেড টেমপ্লেট ইঞ্জিন। ওটা কাজটা সহজে তাড়াতাড়ি করার জন্য বানাইছে। যেমন এই যে ফরিস লুপ, এই যে ফরিস লুপ ইউজ করছে, সেই ফরিস লুপটা আপনি লারাবেলের মধ্যে ছিল অ্যাট দ্য রেট অফ, এখানে দেয় অ্যাট দ্য রেট ফর ইচ। এটা হলো ব্লেড ইঞ্জিন, টেমপ্লেট ইঞ্জিন বলে, এরকম ধরনের বিভিন্ন ধরনের ইঞ্জিন আছে। ওই এটা দিলে সহজে ছোট ছোট লেখা যায়, ওই সমস্ত সিস্টেম এখানে রাখে নাই। আপনি নিজে ইচ্ছা করলে ওইটাও আপনি আনতে পারবেন এটার মধ্যে, এগুলির বলে এক্সটেন্সিবল। ধরেন আপনার দরকার পড়লো ওই লারাবেলের ওই সমস্ত সিস্টেম আমার এটার মধ্যে আইনা দাও, আপনি ওইরকম ওই ইন্টারনেটে সার্চ দিয়ে বাইর করতে পারবেন কিভাবে কিভাবে আনতে হয়, কিভাবে এক্সটেন্ড করতে হয়, আরো বাড়াইতে হয়। আপনি চাইতেছেন খুব তাড়াতাড়ি কাজ করার জন্য, এই ফর ইচ লুপটাই যে এত বড় লেখছে, ফর ইচ এত এত এত, আপনি চাইতেছেন ছোট করে লিখতে, ছোট লিখতে পারবেন। আর পিএইচপি যে শুরু করছে দেখছেন, পিএইচপি এইভাবে লেখেন নাকি কোনভাবে লেখেন? এই যে ফর ইচ লুপের ভিতরে যে পিএইচপি, এইখানে গিয়ে এই যে এইখানে দেখেন একটা কোলন দিছে, এই কোলনটা দেয় এই সিস্টেমে লেখেন নাকি ব্র্যাকেট দিয়ে লেখেন? কিন্তু এইটা নতুন একটা সিস্টেম, দেখেন এই যে এই সিস্টেমে লেখলে কত সহজ দেখতে, ছোট লাগতেছে না? ওই ব্র্যাকেটটা কিন্তু এতটুকুর মধ্যে হয়ে গেছে, এই ব্র্যাকেটটা এতটুকুর মধ্যে, এই যে এইখানেই ফার্স্ট ব্র্যাকেট সেকেন্ড ব্র্যাকেট হয়ে যায়। আর এই যে এইখানে গিয়ে শেষ করে দিছে, দেখেন এখানে গিয়ে ফর ইচ শেষ। কত সুন্দর না? আপনার জিনিসটা ক্লিন লাগতেছে, আপনি বুঝতে দিতেছেন না যে ব্র্যাকেট কই শুরু হয়েছে শেষ হয়েছে। আপনি অটোমেটিকলি বুঝতে পারতেছেন যে ব্র্যাকেটে এখানে শুরু হয়েছে আর অতটুকু এই যে এখানে শেষ হয়ে গেছে, মাঝখানে আপনি যাই লেখেন চিন্তা করতে পারবেন না। যদি ব্র্যাকেট দিয়ে করতেন তাহলে যে এরকম ওই যে কনফ্লিক্ট করে মাঝে মাঝে, ব্র্যাকেট এন্ড হয় নাই, শেষ হয় নাই, সমস্ত ঝামেলা, এরর দেখায় না, ওই সমস্ত এরর দেখাবে না। আচ্ছা আচ্ছা, কোরিয়ানটা ইনস্টলেশন হইলো। ইউজার গাইড তো দেখলেন, এই যে এভাবে লিখবেন ইউজার গাইড, এই যে এভাবে আপনাদের প্রজেক্টের লোকাল হোস্ট, প্রজেক্টের নাম, তারপর ইউজার গাইড এত, তারপরে এখানে এটা করতে পারবেন। আর এটা তো প্রজেক্টটা দেখলেন, স্ট্রাকচারটা দিতেছে এরকম। আপনি যদি এখন এই যে, আচ্ছা অ্যাপ্লিকেশনটা বন্ধ করলাম, এটা হচ্ছে আমাদের প্রজেক্ট। এই প্রজেক্টের ভিতরে অ্যাপ্লিকেশন, সিস্টেম আর ইউজার গাইড, এই ইউজার গাইড ফোল্ডার যদি ডিলিট করে দিই তাহলে আর এটা দেখা যাবে না, বুঝতে পারছেন? তখন আর এটা থাকবে না। আচ্ছা উম, আচ্ছা আর কি আছে? pseudocode use template engine, এই যে সুডো কোড ইউজ করা যায়, সুডো কোড আছে একটা, construct this with the pseudo code used by a template engine। সুডো কোড ইউজ করলে যে এরকম করে লিখতে পারবেন ব্র্যাকেটের ভিতরে এত এত, ফর এত, আইটেম ইন এত, আর এই লিস্ট আইটেমে এটা ইকো করো। coordinator is thoroughly documented, সুন্দর করে ডকুমেন্ট করা আছে। coordinator has a friendly community of users। আচ্ছা, কোঅর্ডিনেটর এই সমস্ত ফিচার আছে, মডেল ভিউ কন্ট্রোলার, বেস সিস্টেম, এক্সটেন্সিভলি লাইট ওয়েট, খুব হালকা ফ্রেমওয়ার্ক, হালকা ফ্রেমওয়ার্ক থাকলে খুব তাড়াতাড়ি কাজ করে, ফাস্ট লোড হয়। তারপর ফুল ফিচার ডেটাবেস, তারপর কোয়েরি বিল্ডার ডেটাবেস সাপোর্ট। আপনি কোয়েরি বিল্ডার তো বোঝেন, মানে ওই যে ডেটাবেসে লিখতে পারবেন সিলেক্ট অল ফ্রম দিস টেবিল, সিলেক্ট অল ফ্রম দিস টেবিল হোয়ার, এইটা হোয়ার ইউজার আইডি ইজ 1, হোয়ার ইউজার আইডি 2, তাহলে ওই টেবিল থেকে ওই ডেটা, ওই ইউজার আইডি সহ ওই অনুযায়ী আপনার ডেটাবেস থেকে তথ্য নিয়ে আসবে। এটা হলো কোয়েরি বিল্ডার। এরকম কোয়েরি বিল্ডার ক্লাস আছে খুব সহজে লেখার জন্য। একটা আছে যে সিলেক্ট অল ফ্রম লেখা যায়, এটা আছে এখানে, আসবে আস্তে আস্তে আসবে, সিরিয়াল করে যাইতেছি আমি। বেসিক দেখে নিতেছেন যে কোঅর্ডিনেটরের ওভারভিউটা কি, কোঅর্ডিনেটর কি কি ফিচার আছে।
ঠিক আছে, এই যে কোয়েরি বিল্ডার অনেক বড় র কোয়েরি লেখা যায়, র কোয়েরির মাধ্যমে আপনি ডেটাবেস থেকে অনেক কিছু নিয়ে আসতে পারবেন। আপনি চাইলেন যে অনেক অনেক বড় লেখা হয়ে যাবে, তখন দেখবেন যে এরকম এরকম এত বড় লাইন হয়ে যাবে, লিখতে হবে এরকম পুরো যে সিলেক্ট অল ফ্রম এত হোয়ার এত, তারপর ওইটার ভিতরে আবার বিভিন্ন কোয়েরি চালাইতে হয় যে লেফট লেফট জয়েন, রাইট জয়েন, ইনলাইন জয়েন, বিভিন্ন জয়েন আছে, জয়েন কোয়েরি, যে আমি ডেটাবেস থেকে ওই টেবিল থেকে আমি এতটি নিব, প্লাস হইতেছে আরেক ডেটাবেস আরেক টেবিল থেকে ওই জিনিসগুলো সহ একবারে নিয়ে আসবো। তো অনেক লেখা হয়ে যাবে, অনেক লেখার কমার জন্য এই যে এরকম এই কোয়েরি বিল্ডার ক্লাস তৈরি করছে সহজে করার জন্য। ওই কাজগুলি করতে পারবেন তাড়াতাড়ি করা যেত। আচ্ছা, আর হচ্ছে ডেটা ভ্যালিডেশন, আপনি ভ্যালিডেট করতে পারবেন ডেটা। আপনি চাইলেন যে ফর্মের মধ্যে ইনপুটে দিছে যে ওই যে ফর্ম ফেসবুকে যেমন লগ ইন করতে গেলে বিভিন্ন ফর্ম ফিল আপ করতে হয় না, ওইটা ভ্যালিডেট করতে পারবেন আপনি। ওই ভ্যালিডেশনেরও ক্লাস আছে, ওই ক্লাস টাস করতে পারবেন। সেশন ম্যানেজমেন্ট, ওই যে সেশন বললাম যে ধরেন ইউজার আইডি দিলেন, ইউজার আইডি যদি ইউজার আইডি থাকে তাহলে এই পেজ দেখাও, নাহলে দেখাও না, এরকম। ইমেল সেন্ড করা, ইমেল সেন্ডিং ক্লাস, সাপোর্ট অ্যাটাচমেন্ট করা যায়, এইচটিএমএল টেক্সট ইমেল, মাল্টিপল প্রোটোকলস, বিভিন্ন প্রোটোকল আছে, এসএমটিপি, এসএমটিপি মানে কি সিম্পল মেইল ট্রান্সফার প্রোটোকল, বিভিন্ন প্রোটোকল আছে, এই প্রোটোকল দিয়ে ইউজ করতে পারবেন, মাল্টিপল প্রোটোকল ইউজ করা যায় অ্যান্ড মোর। আচ্ছা, তারপরে এই যে ইমেজ ম্যানিপুলেটিং লাইব্রেরি, এই যে ইমেজ, ধরেন ইমেজটা আপনি চাইলেন ক্রপ করতে, ছোট করতে, কাটতে, রিসাইজ করতে পারবেন, রোটেট করতে পারবেন, কত কাজ দিয়ে দিছে, কত সহজ। এটাই তো হচ্ছে ফ্রেমওয়ার্কের সুবিধা। আর যদি আপনি পিএইচপি দিয়ে নর্মাল পিএইচপি র পিএইচপি করতেন, ওই র পিএইচপি তে যা করতেন ওই জিনিসগুলি এই ফ্রেমওয়ার্কের মধ্যে করা আছে, দেওয়া আছে। আপনি জাস্ট খালি ওই ছোট এই যে ক্রপিং করার যে ক্লাসটা ইউজ করছে বা যে ফাংশনটা ইউজ করছে ওইটা বলে দিবেন, এই ক্রপিং হয়ে যাবে, ইমেজ ক্রপ হয়ে যাবে, রিসাইজ হয়ে যাবে, রোটেট হয়ে যাবে, এরকম অনেক কিছু আছে। ও আপনি যখন যেটা লাগে তখন ওইটা কাজ করে নেবেন। এফটিপি ক্লাস, এফটিপি আছে ডাইরেক্ট, ওই যে ফাইল ট্রান্সফার প্রোটোকলের মাধ্যমে, যেমন এফটিপি সার্ভার থাকে না, ওই যে মুভি টুভি নামায়, ওই সমস্ত ওই এফটিপি ক্লাস ইউজ করতে পারবেন। এফটিপি ক্লাসের মাধ্যমে আপনি ওই ফাইল ট্রান্সফার প্রোটোকল ইউজ করে তার বিভিন্ন ফাইল টাইল নামানো, ওঠানো, আপলোড করা, এই সমস্ত কাজও করতে পারবেন। লোকালাইজেশন, অনেক কিছু বললে শেষ করা যাবে না। পেজিনেশন, পেজিনেশন তো বুঝেন, ওই যে একটার পর একটা পেজ ক্লিক করলে পরের পেজে যাবে, নিচে সুন্দর একটা ইয়ে আসে না, 1 2 3 4 থাকে পেজের নিচে, ওই জিনিসটা সুন্দর করে লিখতে পারবেন। হ্যাঁ, হ্যাঁ জাভাস্ক্রিপ্ট দিয়েও করেন, কিন্তু এটা যেহেতু পিএইচপি ফ্রেমওয়ার্ক অটো দিয়ে দিয়েছে আপনারে, আপনি ওই জাস্ট পিএইচপি একটা ক্লাস কল করবেন, ওই যে পেজিনেশনের যে ক্লাস আছে ওইটা ইউজ করবেন, তাহলে পেজিনেশন হয়ে যাবে। সহজ না? যদি জাভাস্ক্রিপ্টের মাধ্যমে করেন জাভাস্ক্রিপ্টও করতে পারবেন, পিএইচপিতে করতে পারবেন, পিএইচপিও করতে পারবেন, আপনার সুযোগ দিয়ে রাখছে, আপনার দিয়ে রাখছে, জাস্ট যদি লাগে ব্যবহার করেন, নাইলে নাই। এরকম অনেক কিছু দিয়ে রাখছে। আচ্ছা, এখন ধরেন আহ, উম, এলো। যে স্লো, করতে কাজ করতে কষ্ট। আচ্ছা, এটা হইতেছে আমাদের প্রজেক্ট, এই পেজটা আসতেছে, এই পেজটা কই আছে আপনার দরকার পড়লো, শুরু হয়েছে এখান থেকে, এই পেজটাতে যাইতে হবে। আচ্ছা, আমি আমার সব কাজ অ্যাপ্লিকেশনের ভিতরে, অ্যাপ্লিকেশন ফোল্ডারের ভিতরে কনফিগ ফোল্ডারের ভিতরে এই যে দেখেন বিভিন্ন ক্লাস আছে, অটো লোড, অটো লোড মানে কি, অটো লোড করবে, বিভিন্ন ধরনের অটো লোডের ভিতরে যাই, গেলাম, দেখেন লেখা আছে এখানে, এই যে অটো লোড প্যাকেজ আছে, বিভিন্ন ধরনের প্যাকেজ অটো লোড করতে পারবেন। তারপরে হচ্ছে লাইব্রেরি আছে, আপনি লাইব্রেরির নামটা দিয়ে দিবেন, অটো লাইব্রেরি লোড হয়ে যাবে, মানে প্রজেক্টটা স্টার্ট করে ওই লোকাল হোস্টের ওই পেজে যাওয়ার আগে এগুলো লোড হবে, অটো লোড হয়ে যাবে। ড্রাইভার আছে, হেল্পার আছে, কনফিগ আছে,
মডেল আছে, সব কিছু আছে। আর এখানে একটু করে ইও দিয়ে দিছে, মানে বিভিন্ন ইও দিয়ে দিছে, আপনার এক্সাম্পল দিয়ে দিছে আপনি কি ধরনের অটো লোড, কীভাবে লাইব্রেরি, এই যে বিভিন্ন ধরনের লাইব্রেরি অ্যাড করা, এগুলো দিয়ে দিছে। অ্যারে আকারে ইউজ করতে পারবেন, অ্যারের মধ্যে এভাবে করে দিয়ে দিলে এভাবে লোড হয়ে যাবে, দিয়ে রাখছে। বুঝতে পারছেন? তারপরে ধরেন অটো লোড গেল। কনফিগ মানে কনফিগারেশন, আপনি চাইলেন যে পেজটা যে এরকম দেখাইতেছে example.com, আপনি এরকমভাবে ইউআরএলটা চেঞ্জ করতে পারবেন, বেজ ইউআরএল, ঠিক আছে? আপনি বেজ ইউআরএলটা চেঞ্জ করে দিতে পারবেন। ওই যে মানে আপনি নিজের ডিজাইনের নিজের মতো করে একটা দিয়ে দিলেন, ওই যে example.com যেমন লোকাল হোস্ট এরকম আছে। আচ্ছা আমি যদি এটা কপি করে এখানে দেই, দেখি কি করে। এই যে দেখেন লোকাল হোস্ট সিএ হয়ে গেল, বেজ ইউআরএল। আচ্ছা এই বেজ ইউআরএলটা দিয়ে দিলাম, যদি আমি সেভ করি, সেভ হয়েছে, দেখি কোনো এরর দেয় নাকি। কোনো এরর দেয় নাই, মানে ও বুঝতে পারছে যে এটা বেজ ইউআরএল, কোনো সমস্যা করে নাই। আর হইতেছে এই যে বেজ ইউআরএলটা দিলাম না, এটার পরে কিন্তু অটো index.php টা লোড হইতেছে। এই index.php এই যে এখানে লেখা দেখেন index.php, এই যে ইন্ডেক্স পেজ, ও এই রাউটে যায়, এই রাউটে যাওয়ার পরে ইন্ডেক্স পেজটা খুঁজে, এই ইন্ডেক্স পেজটা হইতেছে এইখানে। দেখেন অ্যাপ্লিকেশন ফোল্ডার, ভিউজ, এই যে ভিউজে দেখেন, এই যে ভিউজ ফোল্ডার, এই ভিউ ফোল্ডারের ভিতরে সবকিছু ফাইল তৈরি করবেন, ভিউ পেজের ফাইল। এই যে দেখেন ইন্ডেক্স আছে, index.html, এই যে লেখা দেখেন এত ফরবিডেন, অ্যাক্সেস ইজ ফরবিডেন, আর হচ্ছে এই যে ওয়েলকাম মেসেজ.php, মানে কোনো যদি index.php টা অটো লোড হয়েছে, আর যদি কোনো এরর থাকে তাহলে এই পেজটা লোড হবে, যে এরকম করে দেখাবে। আর আচ্ছা কনফিগের ভিতরে আর কি কাজ আছে, ধরেন এই যে ইন্ডেক্সটা তো অটো লোড হইতেছে, আর প্রথমে হইতেছে কন্ট্রোলার, আমি তো কোঅর্ডিনেটর সিস্টেম হইতেছে প্রথমে কন্ট্রোলারে যাবে, এই যে রাউটটা দিছে, রাউট, রাউটার মেইন কাজ হইতেছে প্রথমে অটো ডিফল্ট যে কন্ট্রোলার থাকে সেই কন্ট্রোলারে যায়, তারপর কন্ট্রোলারের মেথডে যায়, ঠিক আছে? কন্ট্রোলারের মেথড, আমি গেলাম কন্ট্রোলারে, এই যে কন্ট্রোলার, দেখেন কন্ট্রোলার আছে, কি কন্ট্রোলার? ওয়েলকাম কন্ট্রোলার। আর এই ওয়েলকাম কন্ট্রোলার কেন যেতেছি, এই যে রাউটস, রাউটিং সিস্টেমটা দেখাই, রাউটস, এই যে routes.php লেখা না, এইটা হইতেছে রাউটিং সিস্টেম। আপনি এইখানে রাউট ডিক্লেয়ার করে দিবেন, যে ধরেন স্ল্যাশ ইউজার, অমুক ইউজার বা অমুক ই, যে রাউট দিবেন ওই রাউটটা এখানে ডিক্লেয়ার করে দিতে হবে। আচ্ছা দেখাইতেছি, ধরেন আমি বলতেছি রাউট ডিক্লেয়ার করার জন্য, যে যে রাউটটা ডিক্লেয়ার করছে না, এই যে দেখেন সি এত ব্লক, এই রাউটটা কি, এই রাউটটা হইতেছে এইখানে, এই যে লেখা ডিফল্ট কন্ট্রোলার। ডিফল্ট কন্ট্রোলার মানে হইতেছে স্ল্যাশ, এই যে স্ল্যাশটা দেওয়া না, এই যে স্ল্যাশ, এই যে ফার্স্টে এই স্ল্যাশটা আছে না, এই স্ল্যাশটা, এই স্ল্যাশটা হইতেছে মানে হইতেছে ডিফল্ট, ঠিক আছে? প্রথমে শুরু হয় এখান থেকে স্ল্যাশ, এই ডিফল্ট কন্ট্রোলারের ভিতরে বলা আছে স্ল্যাশ, এই যে ওয়েলকাম, এটা হলো ওয়েলকাম কন্ট্রোলার, এখানে বলছে ডিফল্ট কন্ট্রোলার। এখানে আপনি যেরকম বিভিন্ন রাউট ডিক্লেয়ার করে দিতে পারবেন, রাউট এইভাবে করে দেয়। আরেকটা ধরেন রাউট এরকম করে ধরেন আমি তৈরি করি, স্ল্যাশ ইউজার, ধরেন ওয়েলকাম, তারপরে এখানে দিয়ে নেবেন
ওয়েলকাম কন্ট্রোলার দিয়ে দিলাম। প্রথমে বলছি কি যে কন্ট্রোলারে যায়, তারপরে মেথডে যায়। রাউট কোনটা? এই যে এইটা আমি দিয়ে দিছি, ইউজার রাউট। আর দিছি স্ল্যাশ। শুধু যদি স্ল্যাশ থাকে তাহলে বুঝবে যে ডিফল্ট কন্ট্রোলারের রাউট স্ল্যাশে যাইতে। শুধু স্ল্যাশ থাকলে এইটা। আর তারপরে আমি বলে দিচ্ছি যে স্ল্যাশের পরে যদি ইউজার থাকে তাহলে এই কন্ট্রোলারে যাও। এই কন্ট্রোলারে যাওয়ার পরে আমি ধরেন এখানে বলে দিলাম হোম। হোম মেথডে যাও, ওয়েলকাম কন্ট্রোলারে যাও, তারপর হোম মেথডে যাও। আচ্ছা, আমি বলছি কি প্রথমে ডিফল্ট স্ল্যাশ, ধরেন আমি ওয়েলকাম কন্ট্রোলারটা খুঁজে বের করি। এই যে লেখা কন্ট্রোলার দেখছেন, কন্ট্রোলার ভিতরে ওয়েলকাম কন্ট্রোলারে গেলাম, এটা হচ্ছে সে কন্ট্রোলার। আর এখানে একটা এই জিনিসটা প্রথমে থাকে যে ডিফাইন বেস পাথ। ওই যে বেস পাথটা দিয়েছিলাম ওই বেস পাথটা ওই খুঁজে এখানে এই কন্ট্রোলারে আসার পর বেস পাথটা যদি থাকে তাহলে তাহলে বাকি এক্সিকিউট করো, এখানে আসো। আর নাইলে দেখাও যে নো ডিরেক্ট পাথ স্পেসিফাইড ফর অ্যালোকেট অ্যাক্সেস অ্যালাউড। ঠিক আছে, এটা প্রথমে থাকে এরকম। এখানে আসার পরে এই যে ইন্ডেক্স মেথড যেটা আছে সেই ইন্ডেক্স মেথডটা অটো লোড হয়ে যায়। এই ইন্ডেক্স মেথডটা অটো লোড হয়ে যায়। এজন্য ওই এই যে এখানে যাইতেছে যে এই যে স্ল্যাশ, সেই স্ল্যাশটা ওই বুঝতেছে, সেই স্ল্যাশটা কি বুঝতেছে, সেই স্ল্যাশটা বুঝতেছে হইতেছে প্রথমে রাউটে গেছে। প্রথমে রাউটে যাওয়ার পরে প্রথম শুধু স্ল্যাশ দেওয়া, তার মানে হইতেছে ডিফল্ট কন্ট্রোলারে গেছে। ডিফল্ট কন্ট্রোলার ডিফল্ট এই রাউটটায় গেছে, এই যে এই রাউটটায়। এই রাউটটা যাওয়ার পরে ডিফল্ট কন্ট্রোলারে যাওয়ার পরে শুধু স্ল্যাশ দেওয়া, তার মানে বুঝতে পারছে যে ওয়েলকাম কন্ট্রোলারে যাইতে হবে। ওয়েলকাম কন্ট্রোলারে গেলাম, ওয়েলকাম কন্ট্রোলারে যাওয়ার পরে এই ইন্ডেক্স মেথডটা অটো লোড হয়ে যায়। এই ইন্ডেক্স মেথড এটা একটা ফাংশন, যেহেতু অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং এর ভিতরে আছে সেই জন্য এটার একটা মেথড বলে, বা ফাংশনও বলা যায়, মেথডও বলা যায়। এই ইন্ডেক্স মেথডটা অটো লোড হয়ে যায়, এই জন্য এখানে আসছে। বুঝতে পারছেন? স্ল্যাশ শুরু হয়েছে, স্ল্যাশ স্ল্যাশ মানে হইতেছে এই ডিফল্ট কন্ট্রোলারের ওয়েলকাম কন্ট্রোলারে গেছে। এই রাউটে যাওয়ার পরে এখানে আসার পরে এই পেজটা লোড করছে। এই ইন্ডেক্স মেথডটা অটো লোড হয়েছে। আর আমি দিছিলাম কি, আমি নতুন একটা দিছি না, এই যে এখানে ইউজার। এখন আমি ওই পাথটা তৈরি করবো, যে ইউজার রাউটে যাবে, ইউজার রাউটে যাওয়ার পরে ওই খুঁজবে যে ওয়েলকাম কন্ট্রোলার আছে। আমি বলে দিছি এখানে যা যে যদি ইউজার রাউট দেওয়া থাকে তাহলে ওয়েলকাম কন্ট্রোলারে যাও, ওয়েলকাম কন্ট্রোলারে যায় হোম মেথডে যাও। ওই ওয়েলকাম কন্ট্রোলারে যাবে, গেল ওয়েলকাম কন্ট্রোলার। ওয়েলকাম কন্ট্রোলারে ইউজার মেথড নাই, খুঁজবে, যদি না পায় তাহলে ওই যে ওই এররের যে পেজটা আছে ওই পেজটা দেখাবে। এখন আমি নতুন করে বানাই। আচ্ছা, আমি যদি ধরেন ওইটা নাই, পেজটা নাই, আমি এতটুকু করে সেভ করে দিছি। এখানে দেখলাম ইউজার, দেখেন ইউজার নাই, এজন্য বলতেছে যে অবজেক্ট নট ফাউন্ড। মেথড নাই বুঝতেছে না কই যাবে। এখন আমি ওই মেথডটা তৈরি করি। এই মেথডে গিয়ে তারপর খুঁজবে যে ভিউ, এই যে দেখাচ্ছে দিস লোড ভিউ। দিস মানে কি? দিস মানে হইতেছে এই পুরা ক্লাসটা। এই যে দিস লেখা যায়, এই দিস মানে হইতেছে এই পুরা ক্লাস। এই ক্লাসটা শুরু হয়েছে এখান থেকে, যে ক্লাস ওয়েলকাম, সেটা এক্সটেন্ড করছে সিআই কন্ট্রোলারে। সিআই কন্ট্রোলার হইতেছে মেইন কন্ট্রোলার, ও সবকিছু কন্ট্রোল করে, পুরা সিআই কন্ট্রোলারটা সবকিছু কন্ট্রোল করে। আমি সেই সিআই কন্ট্রোলারের যত যত কিছু আছে সেই কন্ট্রোলারটার আমি করতেছি, এক্সটেন্ড করতেছি, মানে ওইটার ভিতরে যত ফাংশন আছে আমি ইউজ করব, সেই জন্য সেই যাতে ইউজ করতে পারি, বা ওইটার যত যত কিছু আছে আমি ব্যবহার করব, সেই জন্য আমি লিখি এক্সটেন্ড করব। এই ওয়েলকাম কন্ট্রোলার এক্সটেন্ড করছে সিআই কন্ট্রোলারে। এগুলো হলো অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং এর বেসিক। এজন্য বললাম অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং আজ শিখবেন, তাহলে এগুলো বুঝতে পারবেন, সহজ হয়ে যাবে। তখন আপনি নিজে নিজে করতে পারবেন, বুঝতে পারবেন কি হইতেছে না হইতেছে, কেন হইতেছে।
অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং লাগবে, কারণ এটা তো হইতেছে পুরো ফ্রেমওয়ার্কটা তৈরি হয়েছে এটার উপরে, অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং, যেটার বেসিক হইতেছে এগুলি ক্লাস, যেটা এক্সটেন্ড করে এরকম, এটারে করে আরো কিছু আছে, শিখা ওইগুলি শিখে নিতে হবে। আচ্ছা, ওই পেজে গেলাম, ইন্ডেক্স মেথডে গেল, ইন্ডেক্স মেথড তো অটো লোড হয়ে যাবে, আর ওইখানে লোড করাইছে এই পেজটা। এই পেজটা কই আছে, এটা একটা ভিউ, যে লেখা দিস লোড, লোড হইতেছে হলো একটা সাব ক্লাস, মানে এই ক্লাসটা বলা আছে এটা হলো গ্লোবাল ক্লাসের মতো। এই যে সিআই কন্ট্রোলার এক্সটেন্ড করছে না, এই যে সিআই কন্ট্রোলার এক্সটেন্ড করছে না, ওইটার ভিতরে এই লোড মেথডটা আছে, ওইটার ভিতরে এই লোড মেথডটা আছে। আপনি ধরুন দেখতে চাইতেছেন, এই যে কন্ট্রোল চাপ দিয়ে ইন্টারনেটে দেখাবে, এই যে দেখেন দেখাইতেছে, আমি যদি ক্লিক করি এই যে নিয়ে যাবে ডাইরেক্ট, ও না না নেওয়া যায় না। আচ্ছা, এই ভিউটা লোড করা হবে। এখন ধরেন আমি চাইতেছি এই যে ওয়েলকাম মেসেজ লেখা, আচ্ছা প্রথমে ইন্ডেক্স মেথডটা তো লোড হইতেছিল, এই পেজটা লোড হইতেছে, এই পেজটা কই পাবো, এই পেজটা আছে যে এখানে দেখেন, এই যে লেখা ওয়েলকাম মেসেজ, দেখছেন, এই যে রাউটের ওয়েলকাম কন্ট্রোলারে গেলাম, এই যে লেখা আছে দিস লোড ভিউ, কোন ভিউটা লোড করাইতেছে, ওয়েলকাম মেসেজ, লাস্টে লেখা থাকে ডট পিএইচপি, ডট পিএইচপি লেখা থাকে, ওটা লাগে না, ও বুঝতে পারে একাই। সেই পেজটা হইতেছে এইটা, দেখেন লেখা আছে নাম একই রকম, ওয়েলকাম মেসেজ, দেখছেন। সেই ওয়েলকাম মেসেজের মধ্যে আমি গেলাম, এই যে পেজটা ওয়েলকাম মেসেজ, দেখেন কত কিছু আছে, এই যে সে আগে যে ডিফাইন বেস পাথ করছে, আর হইতেছে এটা হচ্ছে সেই পেজটা, দেখতে এরকম দেখা যাচ্ছে, যে এই সমস্ত ক্লাস দিছে, ডিজাইন দিছে, HTML CSS, বেসিক HTML CSS আছে এখানে। এই পেজটা হইতেছে যে লেখা দেখেন, এই যে ওয়েলকাম টু কোঅর্ডিনেটর, ঠিক আছে। প্রথমে রাউটে যায়, রাউটে গিয়ে খুঁজে, তারপর খোঁজার পরে দেখে যে কোন কন্ট্রোলারে গেছে, কন্ট্রোলারের কোন কন্ট্রোলারে গেছে, যেহেতু পরে স্ল্যাশ দিয়ে কিছু লেখা নাই, ও বুঝতেছে যে অটো ইন্ডেক্স মেথড খুঁজতেছে, এই জন্য ওয়েলকাম কন্ট্রোলারে গেছে, ইন্ডেক্স মেথড খুঁজতেছে, ওইটার ভিতরে এই ভিউটা লোড করাইছে, এই ভিউটা হইতেছে এইটা, এটার ভিতরে এগুলি সব কিছু করাইছে। এখন ধরেন আমি সব কিছু বাদ দিয়ে দিলাম, আচ্ছা ওইটা রাইখা এটা এই যে এই বডির ভিতরে এত কিছু করছে না, আচ্ছা ধরেন এই সব কিছু বাদ দিয়ে দিলাম দেখার জন্য, এই যে ওয়েলকাম লিখলাম, শুধু ওয়েলকাম লিখলাম, তাও তো আসবে না, কারণ HTML CSS তো লাগে, বেসিক HTML বডিটা তো লোড হইতে হবে, এই যে হেডার ফুটার লাগে, এই যে টাইটেল, ধরেন এখানে লিখলাম CI24, অর্থাৎ ওই টাইটেলটা চেঞ্জ হয়ে যাবে, এগুলো স্টাইল দিছে, এই দিছে, হুম শরীর খারাপ হয়ে গেছে, ও আচ্ছা ঠিক আছে। আচ্ছা দেখেন এই যে টাইটেল চেঞ্জ হয়ে গেছে, CI24 লেখা উঠছে ওই পেজে। আমি যদি এগুলি বডির ভিতরে যা ছিল সব বাদ দিয়ে দিলে যা লিখবো তাই আসবো। এখন আপনাদের কি এই দেখাবো আপনাদের, মানে আরেকটা আছে মাস্টারিং, মানে এটা তো হলো
এটা একটা পেজ, হ্যাঁ, এটা একটা পেজ। এই পেজটা তারপর ধরেন আরেকটা পেজ, ওইটার ভিতরে আপনার ইকো করতে হয়েছে, এটা থাকে না, এটা হলো মেইন পেজ, তারপর ওই যে এক্সটেন্ড করে বা ওইটার ভিতরে এতটুকু অংশের ভিতরে আরেকটা জিনিস লাগলো, আরেকটা পেজ লোড করা, এটা বলে মাস্টারিং করা বা ই করা, এক পেজের ভিতরে আরেক পেজ ইকো করা। ওটা দেখাবো আজকে, আপনি বুঝতেছেন নাকি আর কাজ করবেন তাহলে? ও আমার তো ইয়েও বলছিল যে যতটুকু বুঝাইলাম আবার অতটুকু একটু দেখার জন্য। এই যতটুকু দেখাইলাম অতটুকু একটু আপনারা করতে পারছেন নাকি এতটুকু আবার একটু দেখতে বলছিল। হ্যাঁ এখন করেন তাহলে বসে বসে, মানে অতটুকু ইনস্টলেশন। হ্যাঁ হ্যাঁ আপনার তো শরীর খারাপ হয়ে গেছে, আপনি চলে যেতে পারবেন, ম্যাডামরে বললেন তারপরে বলে দেন তাহলে। আচ্ছা ঠিক আছে, আপনি তাহলে অতটুকু করেন, ইনস্টল করেন, ইনস্টল করে তারপরে, কারণ মাস্টারিং এ এখন চলে গেলে ওই যে যতটুকু করাইছি এতটুকু তাকে দেখাইতে হবে জন্য। আচ্ছা, মাস্টারিং মানে হইতেছে এক পেজ লোড, যেমন এই পেজটা লোড হয়েছিল না, এই পেজটা লোড হয়েছে, এই পেজের ভিতরে ধরেন আরেকটা পেজ লোড করাইতে চাইতেছেন, হ্যাঁ, ওইটা হইতেছে মাস্টারিং। জাস্ট ওই যে ভিউটা যেভাবে যে কন্ট্রোলারের ভিতরে লোড করাইছে না, ওরকম করে লোড করাবেন। এই যে এখানে যেমন যে দিস লোড ভিউ করছে, ওই রকম ওই এই যে ওয়েলকাম ডট এই যে মেসেজ ডট পিএইচপি যে পেজটা আছে, এই পেজটার মধ্যে ওইখানে লোড করা দেবেন। কারণ আমি একটা পেজ, একটা ফোল্ডার ক্রিয়েট করি, যত ভিউ আছে সব এখানেই, সব ভিউজ ফোল্ডারের ভিতরে। ধরেন লেআউট, এটার ভিতরে একটা পিএইচপি ফাইল ক্রিয়েট করতেছি, এটা হচ্ছে ধরেন মাস্টার, আর পিএইচপি লিখতে হবে, অটো বুঝে যাবে। মাস্টার পেজ একটা ক্রিয়েট করলাম, এখানে ধরেন আমি যে এইচটিএমএল বডি অটো তৈরি হয়, এইচটিএমএল ট্যাগ, আচ্ছা আচ্ছা, মানে যে ডকুমেন্টেশন যাতে এইচটিএমএল আছে না, অটো তৈরি হবে। এটা ধরেন একটা পিএইচপি ওয়েব পেজ, এই যে ওয়েব পেজ দিলাম, এখন যদি আমি মাস্টার লিখি, দেখেন অটো যে এটা এসে পড়ছে, এইচটিএমএল ওই যে ডক টাইপ, এইচটিএমএল তারপরে হেড ট্যাগ মেটা, ওগুলো অটো এসে পড়ছে, আমার লিখতে হইতেছে না, সহজ হলো না। এখন এটাতে ধরেন হোম পেজ, এইটারে এক্সটেন্ড করবে, এক্সটেন্ড টেস্টিং করে করে বা ই করবে, এটার ভিতরে আপনি ধরেন অন্য কিছু পেজ লোড করাবেন। এই মাস্টার পেজটা হলো, এটার ভিতরে ধরেন এই যে পিএইচপি কোড আছে, এটার মধ্যে লিখবেন যে যে দিস লোড ভিউ, ভিউ কোনটা, ধরেন আমি আরেকটা পেজ মাস্টার বাইরে আরেকটা ধরেন পিএইচপি ওয়েব পেজ, আচ্ছা আচ্ছা এটা বাদ দিই।
আচ্ছা এটা একটু পরে করি। বডি, হ্যাঁ এখানে বডি আছে, ধরেন এখানে একটা ন্যাপ বার থাকবে, একটা ন্যাপ বার থাকে না? যে অবস্থা, একটা প্লাগ ইন লাগতেছে আমার। একটা প্লাগ ইন আছে, যে প্লাগ ইনটা দিয়ে খুব তাড়াতাড়ি লেখা যায়। দেখেন নোট রেসপন্ডিং, এটা নেটবিনসের একটা প্লাগ ইন, এমিট, EMM। আসতেছে না তো। আগে আচ্ছা এবার একটা আনঅর্ডার্ড লিস্ট। কারণ এখানে বিভিন্ন লিঙ্ক থাকে না, লিঙ্ক 1 2 3 এরকম বিভিন্ন থাকবে। এই পুরোটা ধরেন একটা এর ভিতরে দিলেন, এন্ড কাট হেড, একটা হেডার ট্যাগের ভিতরে থাকে, মানে এটাতে বোঝা যাবে এটা একটা হেডার। এটা আমি কি করতেছি, এটা হলো মাস্টার পেজটা ডিজাইন করতেছি। এটা একটা সেকশন দিলাম, সেকশন ধরেন এটা ক্লাস বডি, হ্যাঁ এটা বডির অংশ হবে। মেইন কন্টেন্ট লিখে রাখলাম, তারপর ধরেন ফুটার, ফুটার থাকে হেডার ফুটার, এগুলো হলো HTML এর এই বিভিন্ন ট্যাগ, যেটাতে HTML বুঝতে পারবে যে এটা হেডারের অংশ, এটা ফুটারের অংশ। আচ্ছা এটা হইলো। এখন ধরেন এটাতে আছে মাস্টার, হ্যাঁ মাস্টার পেজটা লোড হয় সবার প্রথমে, তা ওইটার ভিতরেই থাকে। এই রাউটসে গেলাম,
এই যে ওয়েলকাম কন্ট্রোলার লোড করাইতেছে এই পেজটা। ওয়েলকাম ওয়েলকাম কন্ট্রোলারে যাই, এই যে ভিউ করতেছে এইটা, হ্যাঁ, ওয়েলকাম মেসেজ। আমি এই পেজটা যতটুকু অংশ আছে এতটুকু থাকবে, এই পেজটা আমি ওই মাস্টারের মধ্যে নিয়ে যাব, লোড করাবো। এটা লোড করাবেন কিভাবে? এইভাবে করাবেন। প্রথমে হচ্ছে এই পেজটা তো ভিউ লেখা দিস লোড ভিউ এত, কমা, এটার ভিতরে যদি কোনো ডাটা থাকে, আপনি কোনো ভেরিয়েবল বা কোনো অ্যারে পাস করতে চান, কোনো ডেটা পাস করতে চান, যে ধরেন যে ডেটাবেস থেকে তথ্য নিয়ে এসে আনলে এটার ভিতরে আপনি এটার ভিতরে এরকম করে ডলার ডেটা বা এরকম করে প্রথমে ডেটাবেস থেকে তথ্য নিয়ে এসে তারপরে এটার ভিতরে রাখতে পারবেন। যেহেতু ডেটাবেস থেকে কিছু নাই, এই জন্য আমি এইভাবে লিখলাম। তারপরে কমা দেওয়ার পরে লিখে দেবেন ট্রু। ট্রু মানে হইতেছে এই পুরো পেজটা একটা ডেটা আকারে ব্যাক হবে। তারপরে ধরেন আচ্ছা, আরেকটা করা যায়, আমি একবার ডাইরেক্ট মাস্টারের ভিতরে এটা আমি একটা ভেরিয়েবল আকারে পাঠাবো। এই পুরা পেজটা আছে না, এই পেজটা এই ভেরিয়েবলের মধ্যে চলে গেছে এখন এইটা লেখার কারণে। এইভাবে এইভাবে লেখার কারণে এই পেজটা এটার ভিতরে চলে গেছে, এই ভেরিয়েবলের ভিতরে। এখন এই ভেরিয়েবলের ভিতরে যাওয়ার পরে আমি এই পেজটা ভিউটা লোড করাইছি। ভিউটা লোড করানোর পরে এটার মধ্যে কমা দিয়ে আমি যদি ডলার ডেটা লিখে দিই, তাহলে ও বুঝে যাবে যে এই পেজটা লোড তো করবেই, প্লাস এই ডেটাটা এটার ভিতরে ওইভাবে যাবে। বুঝছেন? এই ডেটা এই পেজটার ভিতরে চলে যাবে। আর এই পেজটা যেহেতু এই পেজটা লোড হইতেছে, অর্থাৎ মাস্টার লোড হইতেছে, মাস্টারটা কই আছে? মাস্টারটা হইতেছে আপনার লেআউটস। এই যে এখানে দেখেন, এই যে লেআউটস ফোল্ডারের ভিতরে, মানে ভিউজ ফোল্ডারের ভিতরে, লেআউটস ফোল্ডারের ভিতরে মাস্টার ডট পিএইচপি। ঠিক আছে? তাহলে ওইভাবে পাথটা দিতে হবে। এখানে ভিউজ ফোল্ডার থেকে নিয়ে বসবে, তারপরে লিখবেন LAYOUTS লেআউটস, এইভাবে লেআউটস ফোল্ডারের ভিতরে মাস্টার ডট পিএইচপি ফাইলটা আছে। তো ফাইলটার ভিতরে এই ডেটা আকারে এটা চলে গেল, এই পেজটা চলে গেল। আর এই পেজটা যেহেতু এখন এই পেজে, এখন তো মাস্টার পেজে যাবে, আমি ধরেন মাস্টার ভিতরে গেলাম, এখন এই মাস্টার ভিতরে আমি ওই পেজটা লোড করাতে চাইতেছি। এখানে লিখলাম পিএইচপি ইকো মেইন কন্টেন্ট। হ্যাঁ, মেইন কন্টেন্ট লিখলাম, কিন্তু এই মেইন কন্টেন্ট ভেরিয়েবলটা তো নাই, আছে? ও তো ও খুঁজতেছে, এখানে গেল, এই যে এখানে গেল, হয়ে গেল। এই যে ওয়েলকাম কন্ট্রোলারের এই পেজটা, এই পেজটা আমি চাইতেছি এটার ভিতরে এই মাস্টারের মধ্যে যাক, কিন্তু মাস্টারের মধ্যে যায় নাই। গেছে কিন্তু ডেটা আকারে গেছে, ডেটা একটা অ্যারে। আমি এখন প্রথমে ডেটাটা একটা অ্যারে আকারে ডিক্লেয়ার করতে হবে। ডিক্লেয়ার করা যায় অথবা ডাইরেক্ট করা যায়। এই থার্ড ব্র্যাকেট দিলে অ্যারে হয়ে যায়, ও বুঝতে পারতেছে এখন ডেটা একটা অ্যারে। আমি পরে আবার কি করলাম, অ্যারের একটা ইন্ডেক্স বানাইলাম, মেইন কন্টেন্ট। মেইন কন্টেন্ট বুঝতে পারছেন? মেইন কন্টেন্ট লিখলাম, সেই মেইন কন্টেন্টটা এই ডেটা ভেরিয়েবলটা এটার ভিতরে গেছে, এই মাস্টার পেজে গেছে এই ডেটা ভেরিয়েবলটা। এই ডেটা ভেরিয়েবলটা একটা অ্যারে, অ্যারের এই একটা ইন্ডেক্স মেইন কন্টেন্ট। এখন এই কন্টেন্টটা এই মেইন কন্টেন্টটা এই মাস্টারের ভিতরে যাবে, এখানে গিয়ে ও খুঁজবে, তারপর দেখবে যে পিএইচপি মেইন কন্টেন্ট, তারপর ওই পেজটা লোড করে দিবে। কোন পেজটা? এই পেজটা লোড করে দিবে। কিন্তু এই পেজের মধ্যে দেখেন, এই পেজের মধ্যে ওই ডকুমেন্ট আছে, HTML আছে, আমার এত কিছু লাগবে না, কারণ এটা তো এই যে পুরাটা HTML সহ টাইটেল সহ আছে।
এক HTML পেজের ভিতরে আবার আরেক HTML পেজ তো দরকার না। আমার তো দরকার অতটুকু একটুখানি অংশ, আমার দরকার এই যে এতটুকু অংশ, এই যে ওয়েলকাম এতটুকু অংশ দরকার, ঠিক না? এই এতটুকু অংশ আমি লোড করাবো। হয়ে গেল, এই এতটুকু অংশ লোড করাইতেছে, সুতরাং আমার এতটুকু দরকার নেই, আমি শুধু জাস্ট এই যে এই ডিপটা রাখলেই হবে, এই ডিপের এতটুকু অংশ। কন্ট্রোল চাপ দিয়ে ধরেন এতটুকু, ধরুন আমি কাট করে নিলাম আর সিলেক্ট অল করে এটা বাদ দিয়ে দিলাম। কি কাট হয়েছে? হয়ে গেল, জাস্ট বডির ওই অংশটুকু নিলেই হবে, এই যে এই ডিপটা। কি সিস্টেমটাই অন্যরকম। আমি তো কাজ করি কিভাবে, মাউস দিয়ে কাজ করি, তো মাউস দিয়ে কাজ করানোর কারণে এরকম হইতেছে, বুঝছেন? এই যে এবার কপি, এবার যদি আমি কাট করি এতটুকু অংশ, সিলেক্ট অল করে আমি পেস্ট করলাম, শুধু অতটুকু অংশ আছে। এই পেজটা, এই পুরো পেজটা, এই পুরো পেজটা এই ওয়েলকাম কন্ট্রোলারের, এই যে এই পেজটা, এই পেজটি তো এটা না, এই পেজটা লোড হয়েছে, এই পেজটা এইটার ডেটা ভেরিয়েবলের ভিতরে চলে যাবে, এই মেইন কন্টেন্ট ইন্ডেক্স আকারে যাবে, সেই ইন্ডেক্সটা এই মেইন ডেটা ভেরিয়েবলটা এটার ভিতরে আসলো, আসার পরে এই মাস্টার পেজে গেলাম, যাওয়ার পরে এই মেইন কন্টেন্ট ইন্ডেক্সটা এখানে ইকো করে দিলাম। এইভাবে করে মাস্টারিং করতে হয়। এখন দেখতে হবে কি ভুল হয়েছে বা কিছু হয়েছে নাকি। এই দেখেন ওই যে ওই পেজটা লোড হয়ে গেছে, এটার ভিতরে আসছে যে মাস্টারের। আচ্ছা এখানে বলছে আনডিফাইন্ড ভেরিয়েবল মেইন কন্টেন্ট, ও বানান ভুল হয়েছে, কন্টেন্ট বানান ভুল হয়েছে আমার। এই যে এখানে লিখছি CONTENT, দেখছেন ওই যে জিনিসগুলো এসে পড়ছে, কোনো এরর নাই। কিন্তু ওই যে স্টাইল ছিল না, আমি ওই স্টাইলগুলি তো নিই নেই, আমি শুধু অতটুকু ডিপটা নিয়েছি, এই যে এতটুকু ডিপ। কিন্তু ওই প্রত্যেকটা ডিপের আলাদা একটা যে ক্লাস টাস ছিল, আপনি যদি অতটুকু নেন, অতটুকু নিলে এখানে ওই ডিজাইনটা এসে পড়বে। এই যে লিঙ্ক লিখছি, দেখছেন এই যে লিঙ্কগুলি লিখছিলাম, এই যে হেডার, এটা হেডারের অংশ ছিল, এটা ফুটারের অংশ ছিল, আর এটা মেইন কন্টেন্ট ছিল। সেই মেইন কন্টেন্টটা এখানে ইকো হয়েছে, ওই যে ডেটা আকারে ভেরিয়েবল আকারে এই পেজটা এখানে আসা পড়ছে, এটারে বলে মাস্টারিং। আপনি হেডার অংশটা সব পেজে পাইতেছে, ফুটার অংশটা সব পেজে পাইতেছে, আর এই মেইন কন্টেন্টটা আপনি ওই যে এরকম করে ভেরিয়েবল আকারে এরকম করে মেইন কন্টেন্টটা প্রত্যেকবার চেঞ্জ করতে পারবেন। ইউজারের জন্য একটা পেজ, এটার জন্য একটা পেজ, মেইন মাস্টারের ভিতরেই লোড হয়েছে কিন্তু, বুঝছেন? মাস্টারের ভিতরে লোড হয়েছে, এই যে মাস্টারটা এই ওয়েলকাম কন্ট্রোলারের ভিতরে এই মাস্টারটা লোড হয়েছে। আমি অন্য একটা পেজ, এই পেজটা অন্য একটা পেজ এই মাস্টারের ভিতরে লোড করাই দিচ্ছি এইভাবে করে, এটার বলে মাস্টারিং। এখন আপনি অন্য আরেকটা ধরনের, যে এটা হলো ইন্ডেক্স মেথড, এ ধরনের ওই যে হোম মেথড যেটা বানাইছি, এই একইভাবে এই জাস্ট মেইন কন্টেন্ট আকারে আরেকটা পেজ তৈরি করে আপনি এটার ভিতরে এইভাবে করে এই মাস্টারের ভিতরে লোড করাইতে পারবেন, এটার বলে মাস্টারিং। আচ্ছা আজকে এই পর্যন্তই থাক, তোদের করি।